বদলের বাংলাদেশে বর্ষবরণ উৎসব হলো নাম বদল করেই মঙ্গল শোভাযাত্রার বদলে হলো আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশে প্রতি বছর বর্ষবরণের অনুষ্ঠানে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রং বেরঙের মুখোশ মূর্তি নিয়ে বের হয় ওই শোভাযাত্রা। এতদিন এর পোশাকে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর তা এবার হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশে নতুন সরকার আসার পর ওই শোভাযাত্রার নাম নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে ওই শোভাযাত্রার বিরুদ্ধে আপত্তি তোলেন ইসলামপন্থীরাই। তারপরও বদল করে দেওয়া হয় শোভাযাত্রার নাম। দাবি তোলা হয় মঙ্গল শোভাযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ধর্মীয় অনুষঙ্গ। হিন্দু ধর্মীয় সংস্কৃতি থেকে এসেছে শোভাযাত্রাটি। তবে বাংলা নববর্ষের ওই শোভাযাত্রার আদি নাম ছিল আনন্দ শোভাযাত্রাই। মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে আপত্তি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, এত বড় একটা নাম বদল, এ নিয়ে কোনো কথাই বলা হয়নি তাদের সঙ্গে, অথচ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে মঙ্গল শোভাযাত্রা। তাহলে সেই স্বীকৃতির কি হবে? তার কোনো উত্তর নেই অন্তর্বর্তী সরকারের কাছে। উল্লেখ্য, 2016 সালে বাংলা বর্ষবরণের এই মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পায়। তবে এর যাত্রা শুরু হয়ে 1989 সালে। এর যাত্রা শুরু হয় 1989 সালে। তখন এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। এবার শেখ হাসিনা সরকারের পর এবার নাম বদল করেই হলো বর্ষবরণ উৎসব। নতুন সরকারের আমলে এই নাম বদলের বিষয়টি সমালোচনা করছেন অনেকেই। শোভাযাত্রার নাম বদলের চেষ্টা হাস্যকর। যে নামটি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়ে গেছে তা বদলের কি প্রয়োজন পড়ল? জাতিসংঘের কাছে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। এখন মনে হতে পারে মঙ্গল শোভাযাত্রা বলে আর কিছুই নেই, এর ফলে নষ্ট হবে বিশ্বাসযোগ্যতা বলে অভিমত ব্যক্ত করেন অনেকেই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আউটসোর্সিং নিয়োগে 50 বছর বয়সের ঊর্ধ্বসীমা কার্যকর করছে না রাজ্য সরকার। এক্ষেত্রে একদিকে যেমন তা হ্রাস করা হয়েছে 40 বছরে, অপরদিকে রয়েছে পুনর্নিয়োগের হাপা। স্বাভাবিক কারণেই হতাশায় ভুগছেন বয়স উত্তীর্ণ শিক্ষিত বেকাররা। আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অমানবিক ভূমিকার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। অনেক যোগ্যতা সম্পন্ন বেকাররা বয়সের সময়সীমার মধ্যে চাকরি পায়নি। এদের কথা ভেবে আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা করা হয়েছিল 50 বছর। 2021 সালে এক আদেশ অনুযায়ী কেন্দ্রীয় প্রকল্প এবং এক্সটার্নাল এইডের বিভিন্ন প্রকল্পে আউটসোর্সিং নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা করা হয় 50 বছর। মূলত বয়স উত্তীর্ণ বেকারদের এসব প্রকল্পে চাকরি প্রদানের উদ্দেশ্যে তৎকালীন সময়ে এই উদ্যোগ নিয়েছিল সরকার। অভিযোগ, এই পলিসিকে দূরে সরিয়ে রাখা হয়েছে বর্তমানে। এক্সটার্নাল এইডেড এবং কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বয়স উত্তীর্ণ বেকারদের বদলে অবসরপ্রাপ্তদের দেওয়া হচ্ছে পুনর্বাসন। 2021-এ যখন এই মেমোরেন্ডাম জারি হয় তখন করোনা মহামারীর কারণে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। ফলে এই বিষয়টি সেভাবে জনসম্মুখে আসেনি। তবে করোনার পর সবকিছু স্বাভাবিক হলেও এই মেমোরেন্ডামকে এখন আর পাত্তাই দেয় না সরকার। অভিযোগ কিন্তু এমন চাই, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাহায্যপ্রাপ্ত প্রকল্প সহ আউটসোর্সিং এর অ্যাকাউন্টস অফিসার, ফিনান্স অফিসার, টেকনিক্যাল অফিসার, অ্যাডভাইজার, প্রোগ্রাম ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট এবং কনসালটেন্টের মতো পদগুলিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছিল 50। কিন্তু কালক্রমে সরকারেরই একটা সমান্তরাল অংশের দৌলতি বয়সের এই ঊর্ধ্বসীমা 50 থেকে কমিয়ে এখন করা হয়েছে 40। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের যে ঊর্ধ্বসীমা অভ্যন্তরীণ সাহায্যপ্রাপ্ত এবং কেন্দ্রীয় প্রকল্পের বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে একই। মূলত বয়স উত্তীর্ণ বেকাররা যাতে এসব প্রকল্পে চাকরি পায় তার জন্য 2021 সালে এই মেমোরেন্ডাম জারি করেছিল সরকার। কিন্তু বর্তমান সময়ে এই মেমোরেন্ডামের কোনো মর্যাদাই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তার বদলে দীর্ঘদিন সরকারি চাকরি করে অবসরে যাওয়া কর্মীদের পুনর্বাসন দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। একটি কল্যাণকামী সরকার কিন্তু মানুষের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে। অবসরপ্রাপ্তরা এমনিতেই মোটা অঙ্কের পেনশন পায়, সেখানে একজন যোগ্যতা সম্পন্ন বয়স উত্তীর্ণের নির্দিষ্ট কোনো আয় নেই। আউটসোর্সিং নিয়োগের মাধ্যমে চাকরি পেলে কয়েক বছর অন্তত থাকা যায় নিশ্চিত, কিন্তু এই ক্ষেত্রে মানবিকতা হারিয়ে ফেলেছে রাজ্য সরকার। আমলাতান্ত্রিকতার কারণেই এই ধরনের পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এক্ষেত্রে 2021-এ মেমোরেন্ডাম অনুযায়ী আউটসোর্সিং নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর কার্যকর করার দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষিত কর্মপ্রার্থীরা। ফিউরো রিপোর্ট।
নিউজ নাও। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে দীর্ঘদিন পালিয়ে থাকা এবং শেষ পর্যন্ত প্রকাশ্য সাংবাদিক সম্মেলন প্রেক্ষিতে বিভিন্ন মহলের প্রশ্ন। শেষ পর্যন্ত সাংবাদিক সম্মেলনে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো বিবাহ বিচ্ছেদ মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া কৃষ্ণনগরের বাসিন্দা কণিকানাথ ভৌমিকের। আগরতলার কৃষ্ণনগরের বাসিন্দা এবং তিমিরেন্দু ভৌমিকের বিবাহ বিচ্ছেদ হওয়া শ্রী কণিকানাথ ভৌমিকের আগরতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের 24 ঘন্টার মধ্যে সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন কণিকানাথ ভৌমিক। সাংবাদিক সম্মেলনে তার উপস্থিতি ঘিরে গুরুতর আইনি বিতর্ক তৈরি হয়েছিল তখনই, কারণ ত্রিপুরা হাইকোর্টের জারি করা একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ছিলেন কণিকানাথ ভৌমিক। এক্ষেত্রে আদালত অবমাননা এবং বিবাহ বিচ্ছেদের মামলা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীমতী কণিকানাথ ভৌমিক নামে একজন ভদ্রমহিলার বিরুদ্ধে একটা নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু করা ছিল, আমাদের অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে ইস্যু করা হয়েছিল। এই ওয়ারেন্ট বলে আমরা ওনাকে আজকে গ্রেপ্তার করেছি এবং আদালতে প্রডিউস করেছি। অভিযোগটা কী ছিল? এটা তো সাবজুডিস ম্যাটার। আমাদের কাছে ওয়ারেন্ট ছিল, একটা নন অ্যাভেলেবল ওয়ারেন্ট, আমরা ওয়ারেন্ট বলে অ্যারেস্ট করেছি। কতদিন হয়েছে মানে এই ওয়ারেন্টটা বেরিয়েছিল? ওয়ারেন্টটা গত 12/9/2024 সালে ওটা বেরিয়েছিল। আমাদের একটা টিমও গিয়েছিল কলকাতাতে ওকে অ্যারেস্ট করার জন্য। এখন আমরা ওকে অ্যারেস্ট করে প্রডিউস করেছি। স্বামী তিমিরেন্দু ভৌমিকের মতে তার স্ত্রী কণিকানাথ কয়েক মাস ধরে অমান্য করে আসছিলেন উচ্চ আদালতের নির্দেশ। 6 সেপ্টেম্বর 2024 তারিখে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে 12 সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও এক্ষেত্রে পলাতক ছিলেন কণিকানাথ ভৌমিক। তার অনুপস্থিতির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং আদালতের আদেশ কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য শতপ্রণোদিত হয়ে রাজ্য সরকারকে এই মামলায় একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করেছে ত্রিপুরা উচ্চ আদালত। যদিও আদালতের নির্দেশ অনুসারে তার স্ত্রীর জন্য একটি ফ্ল্যাট কিনতে এবং মাসিক ভরণ পোষণ প্রদান করতে রাজি হয়েছিলেন, তবুও সম্পত্তির নির্ধারিত নিবন্ধনের আগে স্ত্রী কণিকানাথ নিখোঁজ হয়ে যান বলে দাবি করেন কণিকানাথ ভৌমিকের স্বামী তিমিরেন্দু ভৌমিক। এরপরই কণিকানাথ ভৌমিককে গ্রেপ্তারের জন্য জামিন অযোগ্য পরোয়ানা জারি করে ত্রিপুরা উচ্চ আদালত। শুধু তাই নয়, 13 সেপ্টেম্বর 2024 তারিখে কণিকানাথের বিশেষ আবেদন খারিজ করে দেয় দেশের সুপ্রিম কোর্ট এবং বহাল রাখে ত্রিপুরা উচ্চ আদালতের আদেশ। যার বিরুদ্ধে বৈধ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাকে কিভাবে কোনো পুলিশি হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরপরই মঙ্গলবার কণিকানাথ ভৌমিককে গ্রেপ্তার করে আদালতে সুপার্দ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2018 সালে কৈলাসহরে চণ্ডীপুরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনা জনরোষের ফল ছিল, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয়। ওই স্থানটিকে ধ্বংসাবশেষ থাকার কারণে বহু দুর্ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এবং বহু এলাকাবাসী তা সরানোর দাবি জানিয়েছিলেন বলে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। মূর্তি স্থাপন নিয়ে রাজনীতি চাই না, প্রয়োজনে সিপিআইএম তাদের পার্টি অফিসের সামনে প্রয়াত নেতার মূর্তি স্থাপন করলে আমরা পূর্ণ সহযোগিতা করব। বর্তমানে রামের মূর্তি কারা স্থাপন করেছে সেই বিষয়টি জানা নেই বলেও প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। অনেক সময় কমিউনিস্ট নেতা যারা আছেন কৈলাসহর মহকুমায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন মিটিংয়ে হয়েছে, কখনো তাদের মুখ থেকে শুনিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী তখনকার যিনি বৈদ্যনাথ মজুমদার তোনার পুনরায় মূর্তি স্থাপন করতে হবে বা করা প্রয়োজন আছে, সেটা কোনোদিন তারাও ইচ্ছা প্রকাশ করেনি। আমার কাছে তো কমসে কম 2 বছর আমি দেখিনি, কিন্তু সৌজন্য মিটিং অনেকবারই অনেক জায়গাতে ওনাদের সঙ্গে দেখা হয়েছে। অফিসিয়ালি কোনো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে কিনা সেটাও আমি জানি না। আমাদের মহকুমা শাসক বা জেলা শাসককেও কখনো তারা প্রতিলিপি দিয়েছে কিনা যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক। এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে, এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৌদ্ধনাথের মূর্তি বসানো দরকার ছিল। আমি তাদেরকে এতটুকু বলবো, তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান, ওনাদের স্থায়ী পার্টি অফিস আছে, সেখানে পার্টি অফিসের সামনে মূর্তি বসাক ওনারা, আমরা দরকার হয় সহযোগিতা করবো, ওনারা বসাতে চাইলে বসাতে পারে।
আম্বেদকরের জন্মদিনের কর্মসূচিতে দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন কমলপুরের বাম তপশিলি নেতা। অভিযোগের আঙুল স্থানীয় বিজেপি নেতাদের দিকে, প্রতিবাদে থানা ঘেরাও করেন সিপিএম এর সমর্থকরা। এই ঘটনায় সুরমা বিধানসভা কেন্দ্রের বামনচড়া পঞ্চায়েতের হঠাৎ বাজারে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংগঠিত করে, তাতে আমাদের পার্টির নেতা, তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয়। তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে। এই ঘটনার প্রতিবাদে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করি। কমলপুর থানা ঘেরাও কর্মসূচি আমরা গ্রহণ করি।